বন্ধুর বাড়ি পৌঁছানোর আগেই নামল ঝরঝরিয়ে বৃষ্টি। কাকভেজা হয়ে ওদের বাড়ির সামনে এসে দেখি ওর বাইকটা নেই। তার মানে শয়তানটা চলে গেছে আমাকে না নিয়েই। এও রাগ হলো যে বলার নয়। ছুটির দিন দুপুর বেলায় কোথায় ঘুমাবো তার বদলে ভিজে চান করে রাস্তায় দাঁড়িয়ে আছি। এখন বাড়ির সবাই ও শুয়ে পড়েছে, ডাকাডাকি করলে কপালে বিস্তর বকাঝকা আছে। দুপুরটা এখানেই কাটাতে হবে। এ বাড়িতে রাহুল ছাড়াও ওর দিদি অপর্ণা থাকে আর ওদের কাজের লোক পূর্ণিমাদি। নাম ধরে বেশ কয়েকবার ডাকাডাকি করলাম, কিন্তু বোধহয় বৃষ্টির জন্যই কেউই বের হলো না। রাহুলের ঘরে ঢোকার একটা রাস্তা আছে বাড়ির পিছন দিয়ে। দরজা খুল না দেখে বাধ্য হয়ে ওই পথ দিয়েই বাড়ির পিছনে গেলাম। যদিও এখন একেবারে চান করে গেছি, কিন্তু বৃষ্টিটা এখন মন্দ লাগছে না। রাহুলদের পিছনের দিকের বারান্দার ছাদটা টিনের। তার উপর বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ে একটা অদ্ভুত সুন্দর শব্দ হচ্ছে। সরু গলি পেরিয়ে কলঘরের পাশে এসেও ডাকলাম, কেউ সাড়া দিল না। উঠোনটা পেরিয়ে বারান্দায় উঠেই যা দেখলাম তাতে চক্ষু চরকগাছ হয়ে গেল। অপর্ণাদি কলঘরে বসে কাপড় কাচছে। বৃষ্টি আর কলের জলের শব্দে বোধহয় আমার গলা শুনতে পায়নি। একটা সুতোও নেই। জুড়ে বিন্দু বিন্দু জলের ফোঁটা। ভেজা চুল ছড়িয়ে আছে পিঠমা। কয়েক মুহূর্তের দেখা, কিন্তু তাতেও লাল সুতোর মাদুলি আর পায়ের কালো চুলের রাশি আমার চোখ এড়াল না। হঠাৎই অপর্ণাদির চোখ পড়ল আমার উপর। বিল্টু, কি করছিস এখানে? লাফিয়ে উঠে আড়ালে চলে গেল অপর্ণাদি। আমি চোখ নামিয়ে নিলাম। আমি এখুনি এসেছি। আমি অনেকবার ডাকলাম, কেউ সাড়া দিল না, তাই গলা কাঁপছে আমার। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে চলে যা। আমি পুরো ভিজে গেছি অপুদি। তাতে কি? জামা প্যান্টটা ওখানে ছেড়ে ভিতরে যা। ঘরে তোয়ালে আছে, নিয়ে নে। ভয় নেই, ভিতরে কেউ নেই। একটা কথা ছিল। কি? আমি একবার ভিতরে আসব। সারা গায়ে ধুলো লেগে আছে। আয়। কিছুক্ষণ চুপ করে অপর্ণাদি বলল। আমি আস্তে আস্তে কলঘরে ঢুকলাম, মাথা নিচু করে। চৌবাচ্চা থেকে জল নিয়ে ঝাপটা মারলাম মুখে। তারপর ঘুরে বেরিয়ে আসার মুখে অপর্ণাদির গলা শুনলাম। ও কি হলো? ভালো করে ধুয়ে নে গা হাত পা। এখানেই ছেড়ে রাখ। আমি ধুয়ে দিচ্ছি। এবার যেন অজান্তেই তাকিয়ে ফেললাম অপুদির দিকে। একটা ভেজা আগেকার ঢাকা। তাতে ঢেকেছে বটে, কিন্তু আকর্ষণ বেড়ে গেছে কয়েক গুণ। ভেজার কারণে আরও স্পষ্ট হয়ে উঠেছে কি হলো। তাড়াতাড়ি কর বিল্টু। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকব? আমি মাথা নিচু করে শার্ট আর গেঞ্জি খুলে মেঝেতে রেখে বেরিয়ে আসতে যাব, এমন সময় আবার অপুদি বলে উঠল, ছেড়ে রেখে বেরিয়ে যা। আমি পিছন ফিরে আছি। অপুদি সত্যি পিছন ফিরল কিনা তা দেখার আর সাহস হল না। কোনো রকমে তা থেকে নামানোর সময় আর এক বিপত্তি ঘটল। বৃষ্টিতে গায়ের সঙ্গে আটকে থাকা নেমে গেল। তাড়াতাড়ি সেটা তোলার আগেই পিছনে খিলখিলিয়ে উঠল অপুদি। বেশ বুঝলাম তার সততা। শোধ তুললে? আচমকাই মুখ ফসকে বেরিয়ে গেল কথাটা। বেশ করেছি। যা পালা। অপর্ণাদির গলার স্বরে একটা মজার আভাস পেলাম। ভয় আর শিরশিরানিটা একটু কাটল। নিজেই নিজেকে প্রশ্ন করলাম, তাহলে কি অপর্ণাদি ইচ্ছা করেই এখানে আসতে দিল আমাকে? এক পায়ে ভর দিয়ে জিজ্ঞাসা করলাম, জেঠু জেঠিমা নেই? না, পুরানো বাড়িতে গেছে। পূর্ণিমাদি? সকলের খোঁজ করছিস কেন? এমনিই। অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কেউ বেরল না তো, তাই। তাই তো তুই সিনেমা দেখার সুযোগ পেলি ফ্রিতে। তা বটে, তবে শুধু ট্রেলার। এরকম সিনেমার জন্য আমি ব্ল্যাকে টিকিট কাটতেও রাজি। আমার সাহস বাড়ছে ক্রমশ। পাকামি করিস না। যা ভাগ। অপুদি। কি? একবার দেখাবে? মানে? একবার দেখব তোমাকে। কি? প্লিজ। খুব ইচ্ছা করছে। বেরো এখুনি। প্লিজ দিদি, এরকম সুযোগ আর পাব না। দেখাচ্ছি মজা। এক ধাক্কায় আমাকে বের করে কলঘরের দরজা বন্ধ করে দিল অপুদি। আমি হতাশ হয়ে ঘরে এলাম। রাহুলের ঘর থেকে একটা তোয়ালে নিয়ে রাখলাম। রাহুলের ঘরের বারান্দা থেকে নিচেটা দেখা যায়। এখানে বসে বেশ কয়েকবার আড়াল থেকে আমরা পূর্ণিমাদির পানি বের করা দেখেছি। বারান্দায় সরে এসে নিচের দিকে তাকিয়ে রইলাম। মিনিট 10 পরেই স্নান সেরে বেরোল অপর্ণাদি। পরনে গামছা ছাড়া আর কিছু নেই। ওইভাবেই উঠোন পেরিয়ে পিছনের দিকের দরজাটা বন্ধ করে উপরে উঠে এলো। আয়নার সামনে নিচু টুলে বসল অপুদি।
আমি পাউডারের কৌটো থেকে হাতের তালুতে পাউডার ঢাললাম, তারপর অপুদির পিঠে দিলাম। আমি আস্তে আস্তে হাতটা নামালাম। তোয়ালেতে আটকে যাচ্ছে অপুদি। অপুদি কিছু না বলে তোয়ালের গিঁটটা খুলে দিল। তারপর আমাকে ঠেলে সরিয়ে উঠে দাঁড়াতেই তোয়ালেটা শুকনো পাতার মতো নিচে পড়ল। দেখবি বলছিলি না? দেখ, কি দেখবি? হাই, সত্যিই কি দেখ বুঝে উঠতে পারছিলাম না। এত কাছে একেবারে অপর্ণাদি। সব কেমন গুলিয়ে গেল। যেন নিজের গায়ে চিমটি কেটে দেখতে ইচ্ছা করছে স্বপ্ন দেখছি কিনা। চোখের সামনে একজন দেখাচ্ছে। ভেবে পাচ্ছিলাম না কি করব। থরথর করে কাঁপছে সারা শরীর। চোখ সব কিছু দেখতে চাইছে, কিন্তু কেন জানি না সাহস করে উঠতে পারছি না। কি হলো? দেখবি না? নরম গলায় বলল অপুদি। তাকা তাকা বলছি আমার দিকে। আস্তে আস্তে চোখ তুললাম। অপুদিকে ভীষণ লাগছে সেটা বলাই বাহুল্য। টানা টানা চোখ, জোড়া ভ্রু, সব মিলিয়ে অনেকটা দক্ষিণী সিনেমার নায়িকাদের মতো দেখাচ্ছে। ভেজা চুল ছড়িয়ে আছে চুলের মধ্যে, ঘাড়ে কাঁধে এখনো জলের ফোঁটা লেগে রয়েছে। অপুদির চোখে চোখ পড়তেই চোখ নামালাম নিচের দিকে। এবার আমি সরাসরি দেখতে পাচ্ছি। অপুদির গায়ের রঙের তুলনায় বেশ পরিষ্কার, তবে তা দক্ষিণী নায়িকাদের মতো বেশ বড় নয়। যেন অনেকটা মাধ্যাকর্ষণকে উপেক্ষা করে আকর্ষণ করছে আমাকে। অপুদির গলা শুনে সম্বিত ফিরল। তাকালাম ওর মুখের দিকে। কি রে, বললি না তো? কেমন? খুব সুন্দর। একটু ধরব? পারমিশন নিচ্ছিস? যদি দাও। আমার মাথার চুল ধরে অপুদি বলল, ওরে বাদর, ধর, যা খুশি কর। বুঝিস না নাকি কিছু? আমি আর থাকতে না পেরে দুই হাতে দুটো ধরলাম। এ মনে হলো পিছলে বেরিয়ে গেল বুঝি। বসে বেশ জোরে চাপ দিয়ে ফেললাম। অপুদি বলে উঠল, আস্তে বিল্টু। সরি। অনেক সময় আছে। তাড়াহুড়ো করিস না। তাহলে তোর ও ভালো লাগবে না, আমার ও না। আমাকে বিছানার কাছে নিয়ে এলো অপুদি, তারপর একটানে আমার ততক্ষণে কলা গাছ। এবার বিছানায় শুয়ে পড়ে ও বলল, নে যা দেখবি দেখ। আমি এবার নিচে মনোনিবেশ করলাম। নিচ থেকে নেমে এসেছে হালকা চুলের রেখা। সেটাই নিচে নেমে বেশ ঘন জঙ্গল তৈরি করেছে। আমি হাত দিয়ে ওর মধ্যে বিলি কাটতে লাগলাম। অপর্ণাদি নড়ে উঠে শক্ত হয়ে গেল। মেঘলার জন্য ঘরে এল কম। তাছাড়া জানালার পর্দাগুলো ও টানা। তাই বিশেষ কিছু দেখতে পেলাম না, আন্দাজে আরও গভীরে নিয়ে গেলাম। এতদিনের ফিল্ম আর ম্যাগাজিন দেখার অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে আন্দাজ করার চেষ্টা করছিলাম। নামল নরম একটা সুরঙ্গের মধ্যে। অপুদি চোখ বুজে ফেলেছে। শ্বাস পড়ছে ঘন ঘন। বেশ বুঝছি ও খুবই এনজয় করছে। তাড়াহুড়ো করার কোনো মানে হই না। আমি এবার আমার নামিয়ে আনলাম। ভালো লাগছে অপুদি? হুম। কি? বাথরুম? এখন? প্লিজ। খুব জোরে পেয়েছে। এখন নিচে নামতে হবে না। এদিকে আয়। বাধ্য ছেলের মতো অপুদিকে অনুসরণ করলাম। বারান্দার এক কোণে এসে পাল্লাটা খুলে দিল। বলল, এখানে করে নে। বৃষ্টিতে ধুয়ে যাবে। বারান্দার এদিকটা গাছে ঘেরা, তাছাড়া বৃষ্টির তরে এখন চারদিক সাদা হয়ে আছে। গ্রিলের ফাঁক দিয়ে শাবল গলিয়ে দিলাম। হঠাৎ পিঠে নরম কিছুর। দেখলাম পিছন থেকে আমাকে ধরেছে অপুদি। ও, কি রে, আমি আকর্ষণীয় তো? ভালো লাগলো দেখে? ব কোনো ক্রমে বললাম আমি। তারপর থেকে আমরা এখনো উঠিনি। আমি প্রশ্ন করলাম, রাহুল কখন ফিরবে? 5:30টার আগে নয়। তোদের ম্যাচটা আজ হচ্ছে না। রাহুল বাকিদের সাথে সিনেমায় গেছে। পূর্ণিমাদি ও ওখানেই গেছে। তুমি জানতে আমি এসব? না তো। তাহলে? কি তাহলে? এত সুযোগ করে দিলে আমাকে। তুই তো বারান্দাতেই আমাকে দেখে নিয়েছিস। আর আড়াল করে কি লাভ? বাথরুমে তোর দেখে খুব লোভ হলো। চান করতে করতে ভাবছিলাম কি করব। শেষ পর্যন্ত করেই ফেললাম। তুমি খুব সুন্দর অপুদি। তুই ও। সর দেখি। নামব। কেন? বাথরুমে যাব। আমিও যাব। তাহলে যা, আগে ঘুরে আয়। আমি যাব না। তুমি করবে সেটা দেখতে যাব। ব্যাট। যাবেই, তুমি তো আমারটা দেখলে। না, আমি দেখব না। অনেক অনুরোধ ও শেষ পর্যন্ত রাজি করলাম অপুদিকে। বাথরুমে আলো জ্বালিয়ে ও আমার মুখোমুখি বসল।
তারপর চোখ বন্ধ করে কাজ করতে শুরু করল। ওর পায়ের ফাঁকের কালো জঙ্গলের মধ্য থেকে জলের ধারা বেরিয়ে এলো, প্রথমে অল্প, তারপর কলকলিয়ে। অপুদি, কি চান করবে একসাথে? করব, তবে আজ না, অন্যদিন। তুই ওপরে যা, আমি আসছি। যাক, তাহলে ভবিষ্যতেও সুযোগ আছে। এটুকু নিয়ে আবার উপরে উঠে এলাম আমি। দ্বিতীয় সুযোগটাও আচমকাই এলো। দুদিন আগে অপুদি হঠাৎ আমার বাড়ি এসে হাজির, সোজাসুজি একেবারে মার কাছে। আমি প্রথমে একটু ভয়ই পেয়েছিলাম, তারপর আড়ি পেতে দুজনের কথা শুনলাম। সে কি রে, কবে হলো? কাল রাতে ফোন এসেছিল। সকালেই মা, বাবা আর ভাই চলে গেছে। একেবারে হঠাৎ তো। তা বটে, বাড়ি তো আর ফাঁকা রাখা যাবে না। তাছাড়া আমার টিউশনগুলোও আছে, তাই আমাকে থাকতেই হলো। হুম, তুমি একটু বিল্টুকে বলো, ওর খুব অসুবিধা না হলে যেন এই 3 দিন যদি রাতটুকু আমাদের বাড়িতে গিয়ে থাকে। অসুবিধা আবার কিসে? দিনরাত আড্ডা মেরে বেড়াচ্ছে। ওকে কি আমি একবার জিজ্ঞাসা করব? না না, তোকে কিছু জিজ্ঞাসা করতে হবে না। ও যাবে। তাহলে বলো রাতের খাওয়াটা আমার সাথেই খেয়ে নেবে। আমাদের তো রান্নার লোক করে দিয়ে যায়, অসুবিধা হবে না। ঠিক আছে, আসি তাহলে। সে কি, কিছু খাবি না? না গো, একটা ব্যাচ বসিয়ে এসেছি। রিক্সা দাঁড়িয়ে আছে। যা তাহলে, সাবধানে যাস। অপুদি বেরোনোর আগেই আমি এক দৌড়ে নিচে নেমে এলাম। অপুদি যাবার সময় আমার দিকে মুচকি হেসে বেরিয়ে গেল। আমিও হাসলাম। মায়ের হুকুম অনুযায়ী রাত 8টা নাগাদ সাইকেল নিয়ে রাহুলদের বাড়ির দিকে রওনা দিলাম। অবশ্য যাবার আগে একটু কপট আপত্তিও করেছি। আমাকে কেন? ধুর, অন্যের বাড়ি রাতে থাকতে ভালো লাগে না। এইসব আর কি? কিন্তু মা বল, একটা মেয়ে বাড়িতে একা থাকবে। তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আপত্তি না বাড়িয়ে আমি বেরিয়ে এলাম। পৌঁছাতে 5 মিনিটের বেশি লাগল না। অপুদি দোতলার বারান্দায় দাঁড়িয়ে ছিল। আমায় দেখে নিচে নেমে এসে দরজা খুল। আমি সাইকেলটা সিঁড়ির নিচে রেখেই ওকে পিছন থেকে। অপুদি বোধহয় সবে স্নান করেছে, চুল এখনো ভিজে। দুহাত দিয়ে ধরে ঘাড়ে আদর খেতে লাগলাম। অপুদি কিছুক্ষণ পরে বল, আর না, রান্নাঘরে পূর্ণিমাদি আছে। দুজনে ওপরে উঠে এলাম। ঘরে টিভি চলছে। চ্যানেল পাল্টে পাল্টে কিছুক্ষণ টিভি দেখার পর পূর্ণিমাদি এসে জানালো তার কাজ শেষ। অপুদি নিচে গিয়ে দরজা দিয়ে এসে কাউকে ফোন করল। সম্ভবত রাহুলকে, কারণ হ্যাঁ, সব ঠিক আছে। চিন্তা করিস না, বিল্টু থাকবে। বাবা মার খেয়াল রাখিস, এই কথাগুলো কানে এলো। ফোন রেখে এ ঘরে এসে অপুদি জিজ্ঞাসা করল, কি রে, কিছু খাবি এখন? হ্যাঁ, তোমাকে। খুব পেকেছিস। দাঁড়া, তোর হচ্ছে। বারান্দার জানালাগুলো বন্ধ করে অপুদি পাশের ঘরে চলে গেল। আমার আর তর সইছে না। বুকের মধ্যে কেমন একটা করছে, গলা শুকিয়ে আসছে। ঠিক ভেবে উঠতে পারছি না যে অপুদির মতো আপাত গম্ভীর একজন মেয়ে আমাকে ডেকে এনেছে। কয়েক মিনিট পরেই ও ঘর থেকে অপুদি ডাক দিল, আয়, এ ঘরে আয়। পাশের ঘরে গিয়ে বেশ অবাক হলাম। এর মধ্যেই অপুদি ঝুল হাঁটু অবধি। সারা ঘরে একটা হালকা ধূপের গন্ধ। অপুদি টিউব নিভিয়ে দিল। এই পরেই থাকবি নাকি? না, শর্টস আছে ভিতরে। এ ঘরেও একটা টিভি আছে। সেটাতে নির্বাক যুগের ছবির মতো শাহরুখ খানের কোনো সিনেমা চলছে। খেয়াল করলাম সবটা জানালা বন্ধ, পর্দা টানা। জামা প্যান্ট চেয়ার এর উপর রেখে বিছানায় গিয়ে বসলাম। অপুদি টিভি বন্ধ করল। এখন শুধু ও ঘরে জ্বলে থাকা টিউবের আলো এ ঘরে আবছাভাবে আসছে। অপুদি ফিসফিসিয়ে বলল, কি হলো? তখন তো সিডির তলাতেই শুরু করেছিলি, এখন চুপ কেন? ভাবছি। কি? দুটো কথা শুনি। 1 নম্বর, যা হচ্ছে সেটা সত্যি না স্বপ্ন? আমি আর আপু প্রতিদিন রাতে এক রুমে থাকতাম, কিন্তু মাঝে মধ্যে প্রায় প্রায় লক্ষ্য করতাম আপু গভীর রাতে ঘুম থেকে উঠে অন্ধকারে কোথায় যেন চলে যেত। আবার 2 থেকে 3 ঘন্টা পর সেখান থেকে এসে চুপি চুপি করে আমার পাশে শুয়ে পড়ত। কিন্তু যখন আপু আমার পাশে এসে শুইত, তখন আপুকে খুব পরিশ্রমী এবং ক্লান্তিক মনে হতো। মনে হচ্ছে কোনো পরিশ্রমের কাজ করে এসেছি। একদিন আমি ঘটনাটির রহস্য জানার জন্য, আপু যখন গভীর রাতে অন্ধকারে রুম থেকে বেরিয়ে যায়, তখন আমি সেই ঘটনার রহস্যটি জানার জন্য আপুর পিছন পিছন গেলাম।
আমি দেখতে পেলাম আপু আস্তে আস্তে করে বাড়িওয়ালার রুমে প্রবেশ করতেছে। তারপর আমি ভাবলাম, দেখি আপু বাড়িওয়ালার সাথে কি করে। তাই ঘটনাটি জানার জন্য দরজার পাশে কান পেতে দাঁড়িয়ে রইলাম। একটু পর যা শুনতে পেলাম তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনবা। তবে গল্পটি শোনার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি নূরজাহান নূর। কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে আসলাম তোমাদেরকে মজা দেওয়ার জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আজকে গল্পটি আমার নিজের বাস্তব জীবনের একটি গল্প। বন্ধুরা, বর্তমানে আমার বয়স ৩০, তবে আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো তখন আমার বয়স ছিল ১৫। ছোটবেলা থেকেই আমাদের বাবা মারা যায়। আমাদের কোনো ভাই নেই। আমরা ২ বোন। মা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করে তুলেছেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো, যখন আমার বয়স ১২ কি ১৩ হবে এবং আমার বড় বোনের বয়স ১৫ থেকে ১৬ হবে, তখন আমার মাও মারা যায়। আর এদিকে আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যে কারণেই আমরা এলাকার কিছু মানুষের সহায়তায় চলে আসি আমাদের গ্রামের বাড়ি থেকে ঢাকা শহরে কাজের সন্ধানে। আমার বড় বোনের নাম শিমুল। আমি আর শিমুলা আপা আমাদের এলাকার এক আত্মীয়র বাসায় এসে উঠলাম। কিন্তু ঢাকা শহর, কেউ কাউকে এক বেলা খেতে দিবে, কিন্তু থাকার স্থান দিবে না। দেওয়াটা কষ্টকর হয়ে যায়। ঢাকা শহর আজব শহর। মানুষের বসবাসের জন্য সামান্যটুকু জায়গা দিবে, এটা কেউ চাইলেও দিতে পারে না, কারণ এখানে বসবাসের জায়গা খুবই সীমিত। আমি এবং আমার বড় আপু শিমুল আপুকে নিয়ে আমাদের এই আত্মীয়ের বাসায় খুব কষ্ট করে ২ দিন রইলাম। ২ দিন থাকার পর আমরা কি করব বুঝতে পারতেছি না। আমাদের হাতে তখন অল্প কিছু টাকা ছিল, যা দিয়ে আমরা কোনোরকম চলতে পারতাম। কিন্তু বাসা ভাড়া নেওয়ার মতো টাকা আমাদের কাছে ছিল না তখন। আমি আর শিমুল আপু খুব চিন্তায় পড়ে গেলাম। চিন্তা করতে করতে আমরা একটা বাসা খুঁজতেছি, যাতে কিছুদিন পরে আমরা কিছু করে টাকা পয়সা দিতে পারি। এমন একটা সুহৃদরবান বাড়িওয়ালা খুঁজতেছিলাম। আর এদিকে আমার বড় বোন শিমুল আপু একটি গার্মেন্টসের চাকরি পেয়েছে। আমাদের এলাকার এক আত্মীয়ের মাধ্যমে তিনি গার্মেন্টসের চাকরিটি পেয়েছেন। বড় আপু চাকরি পেয়েছেন ঠিক আছে, কিন্তু আমি কি করব? আমার বয়স তো কম। তাছাড়া আমি ছোট মানুষ। আমাকে তো আর গার্মেন্টসে নেবে না। যাই হোক, আমি মাস ২ এভাবেই রইলাম। আর এদিকে আমার বড় বোন চাকরি পাওয়ার সুবাদে এমন একজন বাড়িওয়ালা পেয়েছিলাম, যাকে আমরা ১ মাস পরে টাকা দিয়েছিলাম। প্রথম প্রথম ভেবেছিলাম বাড়িওয়ালা লোকটি অনেক ভালো, কারণ আমাদের বিপদের সময় সে অনেক হাল ধরেছে, আমাদেরকে অনেক সহায়তা করেছে। যাই হোক, বাড়িওয়ালার ২ ছেলে, ১ মেয়ে। তাদের সবাইকে বাড়িওয়ালা বিয়ে দিয়ে দিয়েছে। আর বাড়িওয়ালার বউ মারা গিয়েছে অনেক আগেই। কিন্তু বাড়িওয়ালা যে এত একটা ভয়ঙ্কর কাজ করবে, তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার বড় বোন শিমুল আপু, ইদানিং তাকে খুব রোমান্টিক রোমান্টিক মনে হচ্ছে। কিন্তু আপুকে কেন এরকম রোমান্টিক মনে হচ্ছে, তা কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি আর আপু একদিন একসাথে শুয়ে রইলাম রাতে। কিন্তু মধ্যরাতে কিসের যেন সন্দেহে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি আপু আমার পাশে নেই। আপু আমার পাশে নেই। এ অবস্থাটা দেখে আমার ভেতরটা কেটে উঠল। মনে মনে ভাবতে লাগলাম, কোথায় গেল আমার আপু? আমাদের কিচেন ঘর, নিজের রুম সহ খুব ভালো করে সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও আপুকে পেলাম না। শুয়ে শুয়ে মনে মনে চিন্তা করতে লাগলাম, তাহলে আপু গেল কোথায়? রাত যখন ৩টা থেকে ৪টা বাজে, তখন আমি দেখতে পেলাম আপু কোথায় থেকে যেন আমাদের রুমে প্রবেশ করতেছে। আপু আসতেই আমি জিজ্ঞেস করলাম, আপু কোথায় গিয়েছিলে এত রাতে? আমি তোমাকে অনেক জায়গায় খুঁজছি, কিন্তু পাই নাই। কোথায় গিয়েছিলে আপু, বলো না? আপু কোনো কথা না বলে একবারে চুপ করে রইল। চুপ করে এসেই শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ল। আর এদিকে আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, আমার আপু তো এমন ছিল না। হঠাৎ করে আপুর কি হয়ে গেল? আমার আপু দেখতে অনেক সুন্দরী, অনেক সুশ্রী। আমার আপু অনেক স্মার্টও বটে।
পরের দিন সকালে উঠে আপু একবারে রেডি হয়ে আবার গার্মেন্টসে কাজের উদ্দেশ্যে চলে গেল। আর আমার বয়স কম হওয়ায় আমি তো আর গার্মেন্টসে চাকরিতে ঢুকতে পারতেছি না। কিন্তু মনে মনে ভাবতেছি, আমার বোনের উপর আর কতদিন চলব? আমারও একটা কিছু করতে হবে। তাই আমি একটা চাকরি খুঁজতে শুরু করি। খুঁজতে খুঁজতে আমিও একটা চাকরি পেয়ে যাই, একটি কারখানার প্যাকেজিংয়ের কাজ। যাই হোক, এভাবেই চলতেছিল আমাদের জীবন। কিন্তু আমাদের সবকিছুই স্বাভাবিক ছিল, সবকিছুই ঠিক ছিল। কিন্তু একটি জিনিস এই আমার বিবেককে বারবার বাধা দিতে শুরু করল। আর তা হল, আমরা যে রুমে থাকতাম সেই রুমটাতে আমি আর আমার আপু একসাথে থাকতাম। কিন্তু রাত যখন গভীর হতো তখন আমি ঘুম থেকে উঠে দেখতাম প্রায় প্রায় আপু আমার সাথে আমাদের বিচারের নেই। মনটা তখন খুব খারাপ হয়ে যেত। এ ব্যাপারে আপুকে জিজ্ঞেস করলে আপু কোনো কিছু বলতো না। ব্যাপারটা আমার কাছে খুব রহস্যজনক মনে হলো। যেখানে আমার নিজের আপন বড় বোন রাতের অন্ধকারে কোথায় যায়, আমি ঘুম থেকে উঠেই দেখি আমার পাশে নেই। একদিন আমি ভাবলাম আপু কোথায় যায়, কি করে? এই রহস্যটা আমাকে জানতেই হবে। আমি একদিন ভাবলাম যে আজকে সারা রাত ঘুমাবো না, কিন্তু ঘুমের ভান ধরে পড়ে রইব। দেখব আমার বড় আপু কোথায় যায়। রাত যখন 12টা বাজে তখন দেখলাম আপু আস্তে আস্তে উঠে দরজা খুলে কোথায় যেন যাচ্ছে। আমিও চট করে উঠে গেলাম। উঠে আপুর পিছু নিলাম। এমনভাবে পিছু নিলাম যাতে আপু কোনোভাবেই বুঝতে না পারে যে আমি তার পেছু নিচ্ছি। আমি দেখতে পেলাম আপু আস্তে আস্তে করে আমাদের বিল্ডিংয়ের 4 তলায় গেল। আমি ভাবলাম আপু 4 তলায় কি করে? এখানে তো বাড়িওয়ালার থাকে, আর বাড়িওয়ালার বাসায় তো কেউ নাই। বাড়িওয়ালা শুধু একলা। ছেলে মেয়ে সবাইকে বিয়ে দিয়েছে। তার বয়স প্রায় 55 থেকে 60-এর মতো হবে। বাড়িওয়ালার বয়স যদিও একটু বেশি, কিন্তু সে দেখতে এখনো অনেক শক্তিশালী পুরুষের মতো। আর তাছাড়াও বাড়িওয়ালা শরীরের প্রতি খুব কেয়ার করে। তাদের কোনো অভাব নাই তো, যে কারণে শরীর স্বাস্থ্যের প্রতি তারা প্রচুর যত্নশীল হয়। আমি দেখতে পেলাম আপু আস্তে আস্তে করে বাড়িওয়ালার যে রুমে থাকে সে রুমে প্রবেশ করে গেল। কিন্তু আমি একটা জিনিস দেখে খুব আতঙ্কিত হয়ে গেলাম। বাড়িওয়ালার রুমের দরজা ভেতর থেকে লাগানো ছিল না। তাহলে কি প্রতিদিন আপু সেখানে যেত? ভাবতেই মনের ভেতরটা ফুপুরে কেঁদে উঠল। আপু সরাসরি বাড়িওয়ালা রুমের ভিতর ঢুকে গেল। ঢুকে গিয়ে আস্তে আস্তে করে দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিল। আমি খুব সাবধানতার সাথে আস্তে আস্তে বাড়িওয়ালার দরজার সামনে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করলাম সেখানে কি হচ্ছে। আপু সেখানে কি করে, কি হচ্ছে সেটা জানার জন্য আমি সেখানে কিছুক্ষণ কান পেতে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরেই শুনতে পেলাম সেখান থেকে এক অদ্ভুত ধরনের আওয়াজ আসছে। যে আওয়াজটা শুনে আমার সমস্ত গায়ে শিহরিত হয়ে উঠল। বাড়িওয়ালার সাথে আপুর এরকম অবস্থা দেখে আমার খুব খারাপ লেগেছিল। কিন্তু রুমের ভিতরে কি হচ্ছে? আর এরকম অদ্ভুত আওয়াজ আমি কখনো শুনি নাই। এরকম অদ্ভুত আওয়াজ কেন হয় আমি কিছুতেই বুঝতে পারি নাই। এভাবে প্রায় 10 থেকে 15 দিন আপুকে লক্ষ্য করলাম সেখানে বাড়িওয়ালার রুমে যায়। যাওয়ার সাথে সাথে কি রকম একটা অদ্ভুত আওয়াজ আসে। তারপর একদিন আমি মনে মনে ভাবলাম আমাকে সেই রহস্য খুঁজে বের করতেই হবে। আপু সেই রুমে গিয়ে কি করে? আর কেনই বা 60 ঊর্ধ্ব একজন বয়স্ক লোকের সাথে আপু কি করে? ঘটনার রহস্যটি জানার জন্য একদিন আমি কৌশলে বাড়িওয়ালার রুমের খাটের নিচে গিয়ে বসে থাকি। আর আপুকে বললাম, আপু আমি আমার এক বান্ধবীর বাসায় বেড়াতে যাচ্ছি। আজকে মনে হয় আমি আর আসতে পারবো না। রাত যখন 11টা বাজে তখন লক্ষ্য করলাম আমার আপু বাড়িওয়ালার এখানে আসছে। আপু বাড়িওয়ালার এখানে আসতেই বাড়িওয়ালা আপুর সাথে এমন বাজে আচরণ করা শুরু করল যা দেখে আমার দুচোখ মুছে যাওয়ার মতো অবস্থা হলো। কিছুক্ষণ আমি অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর আমি আমার নিজেকে আর কন্ট্রোল করতে অসহনীয় হয়ে গিয়েছিলাম। কাঠের নিচ থেকে আমি বেরিয়ে আসলাম। আমাকে দেখে আপু এবং বাড়িওয়ালা দুজনেই চমকে গেল। তারা দুজনেই যেমন চরম লজ্জায় পড়ে গেল। আমি আপুকে বললাম,
আপু তুমি আমার বোন হয়ে এই ৬০ বছরের একটা বড়ুর সাথে তুমি এরকম কাজ করতে তোমার লজ্জা করল না? বাড়িওয়ালা এবং আপু দুজনেই আমার সামনে মাথা নিচু করে রইল। তারপর আমি আপুকে বললাম, আপু কেন তুমি এরকম কাজটা করলে? একটু বলো না আমাকে। দুনিয়াতে কি তোমার ছেলে মানুষের অভাব ছিল? তাই বলে তুমি একটা ৬০ বছরের বুড়োর সাথে? ছি আপু। আপু কিছুক্ষণ নীরব থেকে আমার প্রশ্নের উত্তর দিতে শুরু করল। আপু আমাকে বলল, বোন নূরজাহান, আমরা যখন খুব অভাবে পড়ে এই শহরে এসেছিলাম, তুই তো তখন খুব ছোট। তখন এই লোকটা আমাকে অনেক হেল্প করেছে, যার প্রতিদান দেওয়ার জন্য আমি প্রতিদিন তার এখানে আসতাম। কিন্তু আসতে আসতে কখন যে কোনো সময় আমি তার প্রেমে পড়ে যাই। আমি তাকে ভালোবেসে ফেলি, তা নিজেও বলতে পারি না। এক পর্যায়ে আমরা বিয়ে করে নেই। বোন, আমরা এখন স্বামী স্ত্রী। কিন্তু এই সমাজকে বুঝতে দেই না। আমার বর বোন শিমুল আপুর কাছ থেকে এরকম ধরনের কথা শুনে আমার কিছুটা খারাপ লেগেছিল। তারপর ভাবলাম, যেহেতু আমার বর বোন তাকে বিয়ে করে নিয়েছে, তাতে তো কোনো সমস্যা নেই। আমি আমার বর বোনকে বললাম, তাহলে লুকিয়ে কেন? তোমরা স্বামী স্ত্রী তা প্রকাশ করো। তোমার স্বামীর বয়স বেশি হয়েছে, তাতে কি হয়েছে? যেহেতু তুমি বিয়ে করেই ফেলেছ, তাহলে এটা প্রকাশ করতে অসুবিধাটা কোথায়? তারপর এক পর্যায়ে আমার বোন এবং বাড়িওয়ালা আমার বোনকে স্বীকৃতি দিয়ে সমাজের কাছে এটা প্রকাশ করল। কিন্তু বাড়িওয়ালার স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না। সে আমার দিকে মাঝে মধ্যে কেমন করে জেনে তাকিয়ে থাকত। আর সবচেয়ে বড় কথা হলো, যখন আমার আপু তাদের বিয়ের কথা প্রকাশ করে, তখন থেকে আমি আপুদের বাসায় থাকি। আর আমার দুলাভাই আমার দিকে প্রায় আর জেগে থাকত। আমাকে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করত। আপুর বিয়ে হওয়ার পর আপু গার্মেন্টসের চাকরি করে না। গার্মেন্টসের চাকরি টোটাল ছেড়ে দিয়েছে। আমাকে কোনো কিছু করতে দেয় না। দুলাভাই আমাদের ফ্যামিলির সমস্ত খরচ বহন করে। একদিন যখন আমি ঘুমিয়ে রইলাম, গভীর রাতের লক্ষ্য করলাম, কেউ আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। প্রথমত আমি ভাবছিলাম, সেটা আমি স্বপ্ন দেখছি। কিন্তু যখন বিষয়টি আরও জটিল হতে শুরু করল, তখন আমার ঘুম ভেঙে গেল। আমি অনেক জোরাজুরি করার চেষ্টা করছি ছোটার জন্য, কিন্তু কোনোভাবেই ছুটতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন আমার উপর ক্ষুধার্ত বাঘের মতো আক্রমণ করেছিল। শেষ পর্যন্ত অনেক পরিশ্রম করে আমি তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমার রুমের বাতিটি অন করতে দেখলাম। সে তো আর কেউ নয়, সে আমার বর বোনের স্বামী, অর্থাৎ আমার দুলাভাই। ৬০ বছরের ঊর্ধ্বে একটা লোকের যে এত পাওয়ার, এত শক্তি, তা যদি তার সাথে আমি ঘনিষ্ঠ না হতাম, তাহলে কখনো কল্পনাই করতে পারতাম না। অবশেষে আমার দুলাভাই আমার উপর যে অন্যায়, অত্যাচার আর জুলুম করেছিল, প্রথমত ভেবেছিলাম সেটা আমার কিছু হবে না। কিন্তু ২ থেকে ২.৫ মাস পর আমি অনুভব করতে পারলাম যে আমি সন্তান সম্ভাবা। বিষয়টি যখন আমি জানতে পারি, তখন আমার খুব খারাপ লেগেছিল। আমি কি করব কিছু খুঁজে পাচ্ছিলাম না। তারপর আপুর কাছে বিষয়টি পরিষ্কার করে খুলে বলি। আপু দুলাভাইকে অনেক বকাবকি করে। অনেক তিরস্কার করার পরে আপু নিজেই সিদ্ধান্ত নিল যে দুলাভাইয়ের সাথে আমাকে বিয়ে দিবে। আর তা না হলে এ সন্তানের কি হবে? এ সন্তানের এমন এক পর্যায়ে গেল, যেখানে যদি সন্তানটাকে আমি নষ্ট করে ফেলি, তাহলে আমার জীবনের হুমকি হয়ে দাঁড়াবে। ডাক্তারের কাছে পরামর্শ নিলে ডাক্তার বলল, এটা নষ্ট করার কোনোভাবে উচিত না। তারপর আপু নিজের থেকেই আমার আর দুলাভাইকে বিয়ে দিয়ে দিল। হয়ে গেলাম বইনে বইনে সতীন। বন্ধুরা, এখন আমি আর আমার বোন মিলে খুব ভালোই আছি। বন্ধুরা, যদিও আমার দুলাভাই প্লাস জামাই একটু বয়স বেশি, তারপরেও আমাদেরকে তিনি খুব সুখেই রাখেন। বন্ধুরা, তোমরা সকলেই আমার জন্য দোয়া করবে। পরিশেষে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা, এই পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি লোক আছে। তাদের মধ্যে কোনটা মুখ আর কোনটা মুখোশ তা চিনা খুবই কঠিন। আর এমন কিছু ঘটনা এই পৃথিবীতে ঘটে, যা সাধারণত স্বাভাবিক কোনো মানুষ মেনে নিতেই খুবই কষ্ট হয়। আর আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। তারপরেও ভাগ্যের পরিহাসে মেনে নিতে বাধ্য হয়েছিলাম। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে।
ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।